পৌঁছে গেছি, তারাফেনী ড্যামে পৌঁছে গেছি। দেখেছেন, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই পাথরগুলো জলের স্রোতে সমস্ত মানে ক্ষয়ে 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 এরকম রূপ ধারণ করেছে। দেখেছেন এই জায়গাটা, দেখুন, দেখেছেন এই এখানে জল পড়ছে, এই দিক থেকে আসছে, যেমন দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই সামনে গাড়ুয়াশিনী পাহাড়, বলছি অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা হয়ে গেছে, আর অনেক সবাই শুরু 1/4। এমন একটি রাস্তার দিক দিয়ে, যে রাস্তার দিক দিয়ে সাধারণত পর্যটকরা এই দিক দিয়ে আসেন না, যেটা বাইকে আসার ফলে আমার সুবিধা হয়েছে। শুধু মনে মনে ভাবছি যাতে হাতি না চলে আসে, আর কিছু না। সাধারণত লোকজন ওই দিকে আছেন, এইদিকে সাধারণত লোকজন একেবারে কম আসেন, কেউ নেই আর কি এদিকে, আমি একমাত্র আমিই আছি। আর আমার আজকে মেনুতে আছে ভাত আছে, ভাত, হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 27শে জুলাই 2024। এখন সময় হচ্ছে সকাল 7:55। আমি এখন বসে আছি খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর নিশ্চয়ই আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন আমি কোথায় চলেছি। হ্যাঁ, আমি চলেছি আমাদের পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় পর্যটন স্থল বেলপাহাড়ি। অ্যাকচুয়ালি আমার এই সময় বেলপাহাড়ি যাওয়ার কারণ হচ্ছে, যদি বেলপাহাড়ির আসল সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে হচ্ছে বর্ষাকালই হচ্ছে সেরার সময়। এর আগেও আমি বেলপাহাড়ি অনেকবার গেছি, কিন্তু কখনও বর্ষাকালে যাওয়া হয়নি, তাই ভাবলাম আমি নিজেও দেখবো এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করব। আর আজকে আমার যেটা প্ল্যান আছে, আমি খড়গপুর থেকে আমি ঝাড়গ্রাম অবধি যাবো ইস্পাত এক্সপ্রেসে। ইস্পাত এক্সপ্রেসের শিডিউল ডিপার্চার টাইম ছিল খড়গপুর স্টেশন থেকে 8:13, কিন্তু ট্রেনটি আজকে 1 ঘন্টা লেটে চলছে, এইমাত্র অ্যানাউন্সমেন্ট হলো। আর ঝাড়গ্রাম পৌঁছানোর পরে সেখান থেকে আমি পাবলিক ট্রান্সপোর্ট করেই আমি বেলপাহাড়ি ঘুরবো যতটা সম্ভব আর কি, যতদূর পাবলিক ট্রান্সপোর্ট করে যাওয়া যায়। তারপরে সেখানে গেলেই স্পটে পৌঁছে তারপরে ডিসিশন নেবো কী করা যায়। এই হচ্ছে মোটামুটি প্ল্যান, আপনার সঙ্গে থাকবেন। এখন সময় 9:17। এতক্ষণে ঘোষণা হলো ইস্পাত এক্সপ্রেস আসছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমার রিজার্ভেশন আছে D4-এ, D4 আমার হচ্ছে D4-এ 41। এখন সময় 9:24। ট্রেন ছেড়ে দিয়েছে। আপনাদের সঙ্গে একবার দেখা হচ্ছে ঝাড়গ্রাম পৌঁছে। এখন সময় 9:55। পৌঁছে গেছি ঝাড়গ্রাম স্টেশনে। আর ঝাড়গ্রাম স্টেশনে ট্রেনের শিডিউল অ্যাভেলেবেল ছিল 8:40। শুরুটাই হলো 1 ঘন্টা লেটে। আর কী করবো বলুন, আজকাল আসলে ট্রেনের টাইমিংসটা এমন হয়েছে যে কত লেট হবে কোনো এক্সপেক্ট করা যায় না। বেরিয়ে চলে এসেছি ঝাড়গ্রাম স্টেশনের বাইরে। আর আমার খড়গপুর থেকে আমার 2S ভাড়া পড়লো 60 টাকা। আর খড়গপুর থেকে ঝাড়গ্রামের দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার। এবার হচ্ছে আমি বাসে করে যাব বেলপাহাড়ি। আমাকে এখন ঝাড়গ্রাম স্টেশন থেকে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সোজা। আমি এখন যাব 5 মাথার মোড়। 5 মাথার মোড় থেকে সেখান থেকে আমি বেলপাহাড়ি আমি বাস ধরবো। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। যদি আপনারা ধরুন সকালবেলায় ইস্পাতে এলেন, ইস্পাতে এসে আপনারা ঝাড়গ্রাম থেকে একটা কোনো গাড়ি ভাড়া করে যদি আপনারা বেলপাহাড়ি ঘুরে এবং আপনারা আবার ঝাড়গ্রাম ফিরে এসে সন্ধ্যাবেলা ফিরে যেতে চান, তো সেক্ষেত্রে আমি গতকাল একটি ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলছিলাম। ওনারা মোটামুটি বাজেট দিলেন যে ওই 3200 থেকে 3500-র মধ্যে মোটামুটি পড়বে 4 সিটার গাড়িগুলো ঝাড়গ্রাম টু ঝাড়গ্রাম বেলপাহাড়ি সাইট সিনের জন্য। এই সামনে হচ্ছে 5 মাথার মোড়। এখান থেকেই হচ্ছে আমাকে বেলপাহাড়িগামী বাস ধরতে হবে। এই 5 মাথার মোড় থেকে ওপারটা ফেরোতে হবে আর কি। আমি এই পেছন দিক দিয়ে স্টেশনের দিক থেকে এলাম। এই দিকটা স্টেশন আমার পেছনের দিকটায়, ঠিক অপোজিটে যেতে হবে। ওপাশ থেকে আমাকে বেলপাহাড়িগামী বাস ধরতে হবে। এই হচ্ছে 5 মাথার মোড়, ঝাড়গ্রাম 5 মাথার মোড়। এই এতক্ষণে একটি বেলপাহাড়ি বাস এলো। সময় হচ্ছে 10:17। মা মন্দাকিনী সুপারফাস্ট বাস। বাসে উঠে পড়েছি। আর কি হয়েছে, এখন অফিস টাইম, বাস পুরো ভর্তি, সিট একটাও ফাঁকা নেই, দাঁড়িয়ে যাচ্ছে। আর ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার। এখন
সময় 11:10। আমরা এসে পৌঁছালাম শিলদাতে। আর শিলদা হচ্ছে ঝাড়গ্রাম জেলার এক বর্ধিষ্ণু এলাকা। এই হচ্ছে শিলদা 3 মাথার মোড়। ডান দিকে রাস্তাটা চলে গেছে বাঁকুড়ার দিকে, আমরা বাম দিকে যাব। এই বাম দিকে রাস্তাটাই গেছে বেলপাহাড়ির দিকে। আর শিলদা থেকে বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। এখন সময় 11:30। পৌঁছে গেছি বেলপাহাড়িতে। আসলে বেলপাহাড়িতে আমি অনেক দিন আগে এসেছিলাম, বছর 10 আগে এসেছিলাম অফিসের কাজে। আর সেই বেলপাহাড়ি আর এখনকার বেলপাহাড়িকে আমি চিনতে পারছি না। এই হচ্ছে আপনার বেলপাহাড়ি বাস স্ট্যান্ড। এই জায়গাটাকে বলা হয় গান্ধী চক, বেলপাহাড়ি গান্ধী চক। যাই হোক, খিদে পেয়েছি, একটু খাবো, খেয়ে তারপরে টিফিন করবো আর কি। টিফিন করে তারপরে পরবর্তী পরিকল্পনা ভাববো কী করা যায়। শালপাতায় লুচি, কাঁচা শালপাতার প্লেটে লুচি, আর সঙ্গে হচ্ছে আপনার ঘুগনি। দাম হচ্ছে 20 টাকা। এখন সময় 11:50। আমার টিফিন করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেলপাহাড়িতে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে সমস্ত স্পটগুলো আছে এগুলো কিন্তু বেলপাহাড়ি থেকে আপনাকে কোনো না কিছু রিজার্ভ করে যেতে হবে। কোনো পাবলিক ট্রান্সপোর্ট এখানে কিন্তু ওই সমস্ত জায়গায় চলে না। তো যেহেতু আমি একা আছি তাই আমার একটু কস্টলি লাগছে। আশেপাশে যে সমস্ত স্পটগুলো আছে, তারাফেনী ব্যারেজ, আপনার হচ্ছে গাগড়া ওয়াটারফল, আপনার খাদারানি ড্যাম, আর হচ্ছে আপনার গাগড়াসিনি পাহাড়। তো এই 4টে স্পট মোটামুটি আমি কথা বলছিলাম, এই 4টে স্পট টোটোতে চাইছে আপনার কেউ 700 বলছে, কেউ 800 বলছে। একটু কস্টলি লাগছে। আর যদি এর সঙ্গে যদি ঢাঙ্গি কুসুম যোগ করি এবং কেতকি যোগ করি, সেগুলো তো টোটোতে হবে না, তাহলে মোটামুটি গাড়ি আপনার বলছে আমাকে 1500 বলছে আর কি। তো ফাইনালি একটা টোটোর সঙ্গে কথা হয়েছে। আমি এখন যাচ্ছি তারাফেনী ব্যারেজ আর ঘাগড়া ওয়াটারফল। অ্যাকচুয়ালি কী হচ্ছে, বেলপাহাড়ি থেকে এই যে তারাফেনী ব্যারেজ আর ঘাগড়া ড্যামটা একদিকে, আর একদিকে হচ্ছে আপনার খাদারানি ড্যাম এবং ঘাগড়াসিনি পাহাড়। মানে আপনাকে আবার বেলপাহাড়ি ফিরে এসে আবার ওই দুটো জায়গায় যেতে হবে। তো এখন আপাতত ওই তারাফেনী ব্যারেজ আর ঘাগড়া ওয়াটারফল থেকে ঘুরে এসে তারপরে আবার বেলপাহাড়ি পৌঁছানোর পরে সিদ্ধান্ত নেব, বা সময় কখন বা কটা বাসছে, টাইম কেমন কী হচ্ছে দেখে তারপরে সিদ্ধান্ত নেব কোন দিকে যাব। এখন আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে তারাফেনী ব্যারেজ। সেখানে যাচ্ছি, আর দুদিকে গহন অরণ্য, তার মাঝখান দিয়ে যাচ্ছি। এক রোমাঞ্চকর অনুভূতি, ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু একটু খোঁজখবর নিয়ে দাদার কাছ থেকে জানলাম যে এখন হাতি এই মুহূর্তে নেই। মোটামুটি হাতি যখন এখানে আসে তখন এখানে সবার কাছে সেই খবরটা চলে যায়। কোথায় যাচ্ছেন? কাজে নাকি? এই জল হয়ে গেছে, এবার চাষের কাজ শুরু হয়ে যাবে? এই টুকটাক চলছে আর কি। টুকটাক চলছে। জলটা এবার একটু হতে লেট করলো না? হ্যাঁ। এখন সময় হচ্ছে 12:25। পৌঁছে গেছি তারাফেনী ড্যামে, পৌঁছে গেছি। দারুণ লাগছে। এই যে বৃষ্টিকালে এলেই এই তারাফেনী ড্যামের এরকম সৌন্দর্য দেখতে পাওয়া যায়। দেখেছেন? দারুণ লাগছে। ও মাই গড, কোথায় এসছি দেখুন। আমি তো বলবো এই সমস্ত জায়গা আসার সবথেকে ভালো সময় হচ্ছে এই বৃষ্টিকাল। এখানে মূলত ঘাগড়া যে ওয়াটারফলে আমরা কিছুক্ষণ পরে যাব, মানে আমার যে পরবর্তী গন্তব্য আছে, ঘাগড়া থেকে যে জলটা প্রবাহ হয়ে আসছে সেটাই তারাফেনী ড্যামে এখানে সংরক্ষিত হয়ে আছে। শুধু ঘাগড়া নয়, আরও একটা কংসাবতী থেকেও একটা নাকি সরু একটা ক্যানেল, সেটাও নাকি এর সঙ্গে যুক্ত হয়েছে, আমাকে এখানে স্থানীয় একজন বললেন। দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট পাহাড়, নাম না জানা পাহাড়। দারুণ জায়গা। মূলত এই এলাকার মানুষজনের চাষাবাদের সুবিধার্থে এই তারাফেনী ব্যারেজ গড়ে উঠেছে। দারুণ জায়গা। আমি তো বলবো এই সমস্ত জায়গায় আপনারা আসুন, এই বৃষ্টিকালে আসুন, এক দারুণ আপনারা রূপ দেখতে পাবেন এই তারাফেনী ড্যামের। দারুণ জায়গা। তারাফেনী ড্যামের দূরত্ব হচ্ছে বেলপাহাড়ি থেকে 8 কিলোমিটার, আর এখান থেকে ঘাগড়া হচ্ছে 5.5 কিলোমিটার। এই যে তারাফেনী ড্যামের ব্যারেজ। এই যে এদিকে দেখুন ভর্তি জল, এদিকে, আর এদিকে দেখুন শুকনো বলবো না, অল্প জল। দেখেছেন? এই যে মাছ পড়ছে। কাকা, ও কাকা, মাছ পড়ছে?
তারাফেনী ব্যারেজের পাশে সিআরপিএফ ক্যাম্প আছে, সেই ক্যাম্পের উদ্যোগে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। এই যে কলসি আছে, এখানে জল খাবো এবং জল ভরবো। আমার বোতলে জল শেষ হয়ে গেছে, জল ভরবো। আচ্ছা, তারাফেনী ব্যারেজ থেকে এখন চলেছি ঘাগড়ার দিকে। বেলপাহাড়ি এই অঞ্চলটাতে আপনারা জানেন ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, তো সেই কারণে এখানে আপনি চতুর্দিকে তাকাবেন ছোট বড় উঁচু টিলা আপনারা দেখতে পাবেন। এই যে আমি হয়তো ক্যামেরায় আপনাকে দেখাতে পাবো না, সেখানে আপনার তারাফেনী ড্যাম থেকে, তারাফেনী ব্যারেজ থেকে দেখা যাচ্ছিল একটা ছোট্ট পাহাড়, আর বাম দিকে ওইখানে দেখা যাচ্ছে দূরে, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখন সময় 12:50, পৌঁছে গেছি ঘাগড়া ওয়াটারফলে, পৌঁছে গেছি। একেবারে পুরো গহন অরণ্যের মধ্যে হচ্ছে ঘাগড়া ওয়াটারফল, আর এই ডান দিকটায় হচ্ছে এখানে পিকনিক স্পট এবং এখানে গাড়ি পার্কিং হয়ে আছে এই সমস্ত জায়গায়। আর বাম দিকে আপনার এখানে সুলভ শৌচালয় আছে। হ্যাঁ, এই যে বাম দিকে সুলভ শৌচালয় আছে। আমি জিজ্ঞেস করলাম এখানে এখন কোনো পার্কিংয়ে কোনো চার্জ লাগে না। ওই দুর্গাপুজোর পর যখন সিজন চালু হয় সেই সময় এখানে পার্কিং লাগে, মানে পার্কিং ফিস দিতে হয় সেই সময়টায়। আর গুনি গুনি বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরা কতক্ষণ করতে পারবো। হ্যাঁ, এর আগে আমি এখানে দুবার এসেছি, একবার অফিসের কলিগদের সঙ্গে, আর একবার পিকনিক করতে, অনেক দিন আগে, বছর 10-11 আগে। এখনো অতটা জল আসেনি। প্রচুর লোকজনের সমাগম। এই যে তীব্র গতিতে এখানে জল নামছে। এই যে জলের যেখানে স্রোত সেদিকটা যাচ্ছে, একটু সাবধানে কিন্তু যেতে হবে এখানে। দেখাচ্ছি এখন এই সমস্ত জায়গাগুলো দেখছেন, যে খালি জায়গাগুলো, এইগুলো সব এখন জলে পরিপূর্ণ হয়ে যাবে। আর একটু বৃষ্টি হলে, আর দিন 8-10 পরে, দিন 15 পরে এগুলো জলে পুরো পরিপূর্ণ হয়ে যাবে। তখন এক আলাদা রূপ থাকবে এই ঘাগড়া ওয়াটারফলের। এই যে এই জায়গাটা দেখুন, দেখেছেন, এই এখানে জল পড়ছে, এই দিক থেকে আসছে, যেমন দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, আর এইগুলো, এই পাথরগুলো জলের স্রোতে সমস্ত মানে ক্ষয়ে এরকম রূপ ধারণ করেছে, দেখেছেন? এই জলের স্রোতে ক্ষয়ে এরকম রূপ ধারণ করেছে। এই যে জলটা এই দিক দিয়ে আসছে, এই যে এই পাথরের খাঁজ দিয়ে স্রোত প্রবাহ হয়ে যাচ্ছে এই দিকটা, আর এই প্রবাহ গিয়ে মিশেছে তারাফেনী ব্যারেজে। আর যদি ঘাগড়া এই জায়গাটা মূলত আমরা সাধারণত আসি ওই দুর্গাপুজোর পর থেকে সাধারণত আসি, সেটা কিন্তু নয়। এই জায়গায় যদি আসলে উপভোগ করতে চান, এই বৃষ্টিকালটায় আসবেন। এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, আপনারা একটা ঠিক আমরা যে পাশে দাঁড়িয়ে আছি এই ঘাগড়া ওয়াটারফলের ঠিক বিপরীতে কিছু মানুষজনকে দেখতে পাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন, স্থানীয় মানুষজন এখানে এসছেন। আমি জিজ্ঞেস করলাম কী হচ্ছে, ওনারা বললেন পুজো হচ্ছে। তো তারপরে বললেন যে ঘাগড়া পুজো হচ্ছে, মূলত এটা প্রকৃতি পুজো আর কি। স্থানীয় মানুষজন ওখানে জমায়েত হয়ে করছেন, ঠিক আমরা যে পাশে দাঁড়িয়ে আছি তার ঠিক বিপরীতে। আমি বেরিয়ে যাচ্ছি। একটা জিনিস দেখানোর ছিল, এই জায়গায় এত সুন্দর জায়গায় কিছু মানুষজন এসে দেখুন এই সমস্ত পাথরের গায়ে এই সমস্ত জিনিস লিখে দিয়ে গেছে, এইসব ভুলভাল জিনিস লিখে দিয়ে গেছে এইখানটায়, দেখেছে? আপনারা বলুন, এগুলো কি এখানে সত্যি লেখাটা কাম্য? আপনারা একটু বিবেচনা করে দেখবেন। মোটামুটি আগামী 10 দিন 15 দিন পরে এলে এই জায়গাটাকে চিনতে পারবেন না। এই পুরো চারদিকটা যে দেখছেন, এই যে পুরো চারদিকটা দেখছেন, এই চারদিকটাই পুরো আপনার পুরো জল হয়ে যাবে। এত দূর অবধি জল চলে আসবে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এত দূর অবধি জল চলে আসবে। ঠিক আছে, এখন বেরোচ্ছি, এখন বেরিয়ে যাব। আচ্ছা, একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি। এই যে আমি আপনার তারাফেনী ব্যারেজ এবং এই ঘাগড়া ওয়াটারফলে এলাম, যে টোটো করে এলাম, আমার সঙ্গে চুক্তি হয়েছে এই দুটো স্পটের জন্য 250 টাকা। বেলপাহাড়ি পৌঁছে তারপরে ডিসিশন নেব আর কোন দিকে যাব কি যাব না। এখন বেরিয়ে যাচ্ছি,
আর আপনাদের সঙ্গে আমার একবারে দেখা হচ্ছে বেলপাহাড়ি পৌঁছে। এখন সময় হচ্ছে 1:40। আমি পৌঁছে গেছি বেলপাহাড়িতে। আর এখন আমি লাঞ্চ করব। আমি এরপরে আরও দুটো স্পট যাব। এখন আমি যাব খাদানারি লেক আর ঘাগড়াসিনি পাহাড় যাব। যে টোটোতে করে গেছিলাম সে টোটো ছেড়ে দিয়েছি। আমি এবারে এখান থেকে আমি একটা বাইক কথা হয়েছে, একজন দাদা ওনার টোটো আছে, আর যেহেতু আমি একা আছি উনি বললেন একটা কাজ করুন, আপনি আমার তাহলে বাইকে চলে যান, আপনার অনেক সুবিধে হবে এবং তাড়াতাড়িও হবে, জার্নিটা কমফোর্টেবল হবে। তাই ভাবলাম আমি বাইকেই যাবো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করছি। এখানে একটা হোটেলে সকালবেলা এসে টিফিন করেছিলাম, সেই হোটেলে আমি এখন খাবো। এই যে হোটেল অভিনন্দন রেস্টুরেন্ট, আমি এই হোটেলে সকালবেলা খেয়েছিলাম, টিফিন করেছিলাম। এই হোটেলে আমি খাবো। আর আমার আজকে মেনুতে আছে ভাত আছে, আপনার শসা, লেবু, কুঁদলি ভাজা, শাক ভাজা, ডাল, মিক্সড ভেজ, এটা হচ্ছে লাউয়ের তরকারি, আলু পোস্ত, আবার এখানে আলু ভাজাও আছে, আর চাটনি আছে, আর এই হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল। আর এর দাম হচ্ছে 120 টাকা। আর এখানে চিকেনও পাওয়া যায়। দাদা, দেশি চিকেন কত দাম পড়বে? চিকেন হচ্ছে 300 টাকা থালি, পুরো থালি 300 টাকা। দেশি চিকেন 300 টাকা, আর এমনি নর্মাল যদি ব্রয়লার চিকেন, নর্মাল চিকেন 200 টাকা। আর আমি তো রুই মাছ নিলাম 120 টাকা। কাতলা নিলে কত? কাতলা 160 টাকা। কাতলা 160 টাকা। আর সবজি ভাত? সবজি ভাত হলে আপনার 80 টাকা থেকে সবজি ভাত আছে 120 পর্যন্ত। সবজি ভাত 80 থেকে শুরু, 120 অবধি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি খাওয়া দাওয়া শুরু করি, একটু শাক মাখিয়ে খাই একদম সুন্দর করে। আর সবথেকে আমার ভালো লেগেছে কি বলুন তো, এই যে বেলপাহাড়িতে এসেছি, এক কাঁচা শালপাতার প্লেটে করে খাচ্ছি, এক দারুণ অভিজ্ঞতা। আর হচ্ছে মাছ, মাছটা দেখি কেমন আছে। মাছটা দারুণ আছে। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। হোটেল অভিনন্দন অ্যান্ড রেস্টুরেন্টে দারুণ খাবার দাবার খেলাম। আপনারা এলে এখন ট্রাই করতে পারেন। একটা জিনিস আমি উপলব্ধি করলাম বেলপাহাড়িতে এসে, আসলে বেলপাহাড়িতে একা এলে একটু মুশকিল আর কি। মানে আমি আবারও বলছি যে এখানে আপনি যে স্পটে যাবেন না কেন, সেখানে আপনার হচ্ছে আপনাকে এখানে সবগুলো হচ্ছে বেলপাহাড়ি থেকে দূরে দূরে, আপনাকে রিজার্ভ করা ছাড়া কোনো অপশন নেই। তো সেই কারণে যদি আপনি একা আসেন, একা এলে কিন্তু হচ্ছে আপনার খুব কস্টলি হবে। সেই কারণে যদি গ্রুপে আসেন তাহলে খরচটা ভাগ হয়ে যাবে গ্রুপের মধ্যে, সেক্ষেত্রে মাথা পিছু খরচটা অনেকটা কমে যায়। তো আমি সবসময় সাজেস্ট করবো যে আপনারা এখানে এলে বেলপাহাড়ি প্ল্যান করলে আপনারা কিন্তু গ্রুপে আসার চেষ্টা করবেন, বা 2 বা 3টে ফ্যামিলি আপনারা একসঙ্গে এলেন, তাহলে খরচটা 2 বা 3টে ফ্যামিলির সঙ্গে ভাগ হয়ে যাচ্ছে। এখন সময় 2:45। ফাইনালি আমরা বেলপাহাড়ি থেকে চলেছি ঘাগড়াসিনি পাহাড়ের উদ্দেশ্যে। আর বেলপাহাড়ি থেকে ঘাগড়াসিনি পাহাড়ের দূরত্ব হচ্ছে কাছাকাছি 10 কিলোমিটার, মানে উপর অবধি আর কি। পাহাড়ের পাদদেশ অবধি দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার বেলপাহাড়ি থেকে। একটা হোমস্টে, নাম কি এটা? মণিমায়া হোমস্টে, ইকো রিসর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন। মণিমায়া ইকো রিসর্ট। এটা মানে একটা হাট হয় না? কবে হয়? রবিবার। কালকে হবে তাহলে। এই সময় যে জঙ্গলের যে রূপ দেখেছেন, এই রূপটা কিন্তু আপনারা অন্য সময় এলে পাবেন না। এই ঘন সবুজ যে রঙটা, এটা কিন্তু আপনারা অন্য সময় এলে পাবেন না। এই সময় আসুন, বা বৃষ্টির পরে পরে আসুন, তারপর শীতকালে এলে কিন্তু এই কালারটা পাবেন না জঙ্গলের। আচ্ছা, ডান দিকে হচ্ছে ঘাগড়াসিনি পাহাড়, ওখানেই যাচ্ছি। এই ডান দিকটা যে পাহাড়টা দেখছেন, ওই যে উত্তরা হোমস্টে অ্যান্ড হোটেল, বাম দিকে। এখানে প্রচুর হোমস্টে আছে। এই যে দেখেছেন পবিত্রা হোমস্টে, ওই যে বাম দিকটা পবিত্রা হোমস্টে, দারুণ জায়গা হোমস্টে একদম। কোথায় চলে এসছি দেখুন, সামনে খালি দৃশ্যটা দেখেছেন, কোথায় এসছি। ও মাই গড, ও মাই গড, এখানে যদি না আসতাম কত কিছু মিস করতাম। মানুষ যেখানে কেন আসে বুঝতে পারছি। আর আমি আবারও বলছি, এলে কিন্তু আপনারা এই বর্ষাকালে আসুন, দারুণ লাগবে। এই সময়ে প্রকৃতির এক আলাদা রূপ ফুটে উঠেছে। এই যে পাহাড়ে যাওয়ার রাস্তা, ঘাগড়াসিনি পাহাড়ে যাওয়ার রাস্তা দেখেছেন, বাম দিকে মার্ক করা হয়ে আছে। কোথায় এসেছি বাবা। ও মাই গড, সামনে খালি রাস্তাটা দেখুন, নেমে গেছে এখানে।
ঢালটা নেমে গেছে দেখেছেন? ও অ্যামেজিং অ্যামেজিং, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছেন। অ্যামেজিং, চড়াই উতরাই পেরিয়ে চলেছি গাগড়াছড়ির পথে। এই সামনে গাগড়াছড়ি পাহাড়। ও মাই গড, আমি আগে এসেছি, শীতকালে এসেছি। ও কোথায় যে এসেছি যেন নিজেকে আমি হারিয়ে ফেলেছি, মানে বিশ্বাস করতে পারছি না আমি এখন আছি আমাদের রাজ্যে। পৌঁছে গেলাম আমরা পাহাড়ের পাদদেশে। এখানে একটি আশ্রম আছে, ব্রহ্মশ্রী সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। আর এই হচ্ছে আপনার পার্কিংয়ের জায়গা, গাড়ি পার্কিংয়ের জায়গা। বাম দিকে তো ছেলে চলে আছে, তাই না? ও অনেক গাড়ি ঘোড়া এসে জমেছে তো এখানে। গাগড়াছড়ি পাহাড়ে গুহার যাওয়ার রাস্তা। গুহা, এখানে গুহা কোথায় আছে? এখন সময় হচ্ছে 3:10। পৌঁছে গেছি গাগড়াছড়ি পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছি। আসার সময় যে আশ্রমটি দেখলাম, সেই আশ্রমের একটি বাৎসরিক অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে অগ্রহায়ণ মাসের 1 তারিখে, পয়লা অগ্রহায়ণ। তো সেই সময় হচ্ছে আপনার এখানে প্রচুর একটি বড় একটি মেলা বসে। আর এইখানে এই যে গাগড়াছড়ি পাহাড়ে এখানে আষাঢ় মাসের 2য় শনিবার পাহাড় পুজো অনুষ্ঠিত হয়। 3য় শনিবার হয় কানাইশ্বরে, আর 2য় শনিবার হয় এইখানে গাগড়াছড়িতে। এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, ট্রেকিং করতে করতে যাব। দারুণ জায়গা। একবারে ফাঁকা শুনশান এই চারদিকের প্রকৃতিটি দেখেছেন? ও মাই গড, মুশকিল হচ্ছে যে আমি আজকে ট্রেকিং করবো বলে সেইভাবে আমার সেই একটা শক্ত জুতো আছে, সেটা পরে আর আসিনি। আমি নর্মাল স্যান্ডেল পরে চলে এসেছি। বলছি অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা হয়ে গেছে, আর অনেক সবাই শুরু 1/4। আচ্ছা আচ্ছা, দেখা যাক কতটা উঠতে পারি। সেইভাবে প্রস্তুতি নিয়ে আজকে আসা হয়নি যে এখানে আসবো বলে। লোকজন বললেন যে আমি এখন 4 ভাগের 1 ভাগ এসছি, এখনও বাকি গেছে অনেকটা। এত দূর যখন এসছি একটু করার চেষ্টা করি, কারণ হচ্ছে আজকে মেঘলা হয়েছে, রোদ নেই, কষ্ট হচ্ছে না। আর নিচের দেখো কি ছেড়ে আসছে, প্রকৃতির অপরূপ রূপ দেখেছেন চারদিকে। ও মাই গড, অ্যামেজিং অ্যামেজিং। ওইটা বিষ্ণু মন্দির, শিব মন্দিরটা কোথায়? আর উপরে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শেষ নয়, এটা হচ্ছে এই পাহাড়ের মাঝামাঝি জায়গায় আমরা এখন আছি। এটা হচ্ছে বিষ্ণু মন্দির, ওই দিকে হচ্ছে শিব মন্দির। ওইখানটায় হচ্ছে যেটা বলছিলাম আষাঢ় মাসের 2য় শনিবার ওখানেই পুজো হয়, পাহাড় পুজো হয়। এত কষ্ট করে এই গাগড়াছড়ি পাহাড়ে উঠলেন, কেমন লাগছে চারদিকে পরিবেশ প্রকৃতি দেখে? খুব সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, আরও অন্যান্য জায়গায় গেছি কিন্তু এই বিউটি আলাদা। হ্যাঁ, এখানে আসলে একদম মানে প্রকৃতির মাঝে, একদম জঙ্গলের মাঝে যেন বসে আছি। হ্যাঁ, মানে আলাদা একটা অনুভূতি। আচ্ছা, খুব সুন্দর লাগছে। এইখানে মিনিট 5 থেকে বসলাম, রেস্ট নিলাম। এই বিষ্ণু মন্দিরের এখন মন্দিরের দরজা বন্ধ আর কি, মন্দিরের দরজা বন্ধ, তাই দেখাতে পাচ্ছি না। আর আমি উপরে শিব মন্দিরে যাচ্ছি না, কারণ নিচে নামতে হবে, তাছাড়া নিচে নেমে আমাকে ফিরতে হবে।
পাহাড়ে তো জানেন ওঠাটা যতটা সহজ নামাটা ততটাই কঠিন। কঠিন ঠিক না, আসলে কি বলে, লাঠি একটা হলে ভালো হয়। লাঠিটা আসলে জোগাড় করা হয়নি ওঠার সময়, তখন চলে এসেছি। যাই হোক, নামছি। আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু ওপরে কিন্তু তেষ্টা পেলে কিন্তু জল খাওয়ার কোনো ব্যবস্থা নেই বা কোনো দোকান টোকান নেই। আপনার কিন্তু সঙ্গে কিন্তু জল ক্যারি করবেন। চেষ্টা পেলে কিন্তু নাহলে মুশকিলে পড়বেন, সঙ্গে জল ক্যারি করবেন যখন উপরে আসবেন। ঠিক আছে, এখন নিচে নামছি। নিচে নেমে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে এসেছি পাহাড়ের নিচে। তবে আমার একটা আমি অবজারভেশন করলাম, অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে আমার শুরুটা হয়েছে 1 ঘন্টা লেটে। কারণ হচ্ছে আপনারা তো জানেন যে খড়গপুর থেকে আমার ট্রেনটাই এলো 1 ঘন্টা পরে। তো যেটা আমি অনুভব করলাম যে বেলপাহাড়ি পৌঁছানোর পরে আমার যেরকম আমি কি করব না সেভাবে আমার কাছে কোনো সুনির্দিষ্ট আইডিয়া ছিল না। কারণ আমি ভেবেছিলাম স্পটে পৌঁছে সব কিছু আমি এক্সপ্লোর করে একদম রিয়েল ফ্যাক্ট আপনাদের সঙ্গে ভাগ করব। তো যেটা আমি অবজার্ভ করলাম, যদি আপনারা সবথেকে ভালো হয় বেলপাহাড়ি পৌঁছানোর পরে আপনারা এখানে একটা গাড়ি চুক্তিতে ভাড়া করে নিন। টোটো করলে আমি বলবো টোটো করতে না বলবো, কারণ যদি দুটো স্পট যেতে চান, যদি আপনারা ঘাগরা আর ওই তারাফেনি যেতে চান তাহলে শুধু টোটো করে বুক করলেন, ঠিক আছে। কিন্তু সবগুলো স্পট আপনারা ঘুরতে চান, আমার সাজেশন থাকবে যে আপনারা একটা গাড়ি বুক করে নেন, ছোটো একটা গাড়ি বুক করে নেন। গাড়ি বুক করে আপনারা ঘুরুন, তাহলে খুব ভালো হয়। তাতে আপনাদের তো ঝঞ্ঝাটও থাকে না, আর আপনাদের সময়টা অনেক বাঁচবে। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা হচ্ছে, এরপরে আমি যাব এখন খাদারানি ড্যাম যাব। আমি আর আজকে এই ঢাঙ্গিকুসুম ওয়াটারফল যাচ্ছি না, কারণ হচ্ছে ঢাঙ্গিকুসুম ওয়াটারফলে এখনও জল আসেনি। গত পরশু এখানকার স্থানীয় লোকজন গেছিলেন, মানে যারা গাড়ি চালান ওনাদের কাছ থেকে খোঁজখবর নিলাম, এখনও জল আসেনি। তো বৃষ্টি যেহেতু একটু কম হয়েছে, জল বৃষ্টির উপর নির্ভর করছে, বৃষ্টি বাড়লে জল হবে আর কি। সেই কারণে আমি আর ঢাঙ্গিকুসুম যাওয়ার পরিকল্পনা আজকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর এখানে এই পাহাড়ের নিচে এখানে অনেকগুলো হোমস্টের এখানে অ্যাডভার্টাইজ দেওয়া আছে। এই যে দেখুন, অরণ্য হোমস্টে, নিচে আপনার ওই যে পবিত্রা হোমস্টে, এই যে পবিত্রা হোমস্টে, এই যে ফোন নাম্বার সব দেওয়া আছে। এগুলো আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন যদি আপনারা থাকতে চান। আর এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো পেড প্রমোশন নয়, যাতে আপনারা এখানে এলে কোথায় থাকবেন তার কিছু কয়েকটা সন্ধান দিচ্ছি, যাতে আপনারা আগামী দিনে এলে বুক করে আসতে পারেন। শালবনী রিসোর্ট, এখানে কি আছে, এই যে বিকেল 4টার পর কিন্তু পাহাড় ওঠা সম্পূর্ণ নিষেধ। দেখেছেন এখানে বোর্ড লাগানো আছে, এটা মাথায় রাখবেন আপনারা। এই যে এখানে ট্যুরিস্ট গাইডের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আর ট্যুরিস্ট গাইডের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এই যে দেখেছেন ট্যুরিস্ট গাইডের নাম্বার দেওয়া আছে। এই যে মণিমায়া রিসোর্ট, যেটা আসার সময় দেখালাম, তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে। এই যে পাত্র ভিলা হোমস্টের এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আশেপাশে এখানে অনেক হোমস্টে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার যেখানে খুশি, যেখানে আপনার বাজেটের সঙ্গে ম্যাচ করবে আপনি সেখানে থাকবেন। গাড়ারসিনি পাহাড় থেকে আমরা এখন খাদারানি ড্যামের দিকে চলেছি। বলতে গেলে আমরা পৌঁছেও গেছি। ডান দিকে হচ্ছে খাদারানি ড্যাম। আর সবথেকে খুব বড় কথা হচ্ছে, আমরা যাচ্ছি এমন একটি রাস্তার দিক দিয়ে, যে রাস্তার দিক দিয়ে সাধারণত পর্যটকরা এই দিক দিয়ে আসেন না, যেটা বাইকে আসার ফলে আমার সুবিধা হয়েছে। একটা সম্পূর্ণ অফবিট রাস্তার দিক দিয়ে আমি যাচ্ছি। এই রাস্তা দিয়ে সাধারণত লোকজন খুবই কমই আসেন আর কি। এটা হচ্ছে বলতে গেলে খাদারানি ড্যামের ঠিক উল্টো দিকে আর কি, একেবারে অফবিট জায়গা, পুরো একদমই গহন অরণ্যের মাঝখান দিয়ে চলেছি। মাঝে মধ্যে একটু আমাকে নামতে হচ্ছে রাস্তাটা খারাপের জন্য। অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখেছেন চারদিকে পরিবেশ দেখুন, এর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। শুধু মনে মনে ভাবছি যাতে হাতি না চলে আসে, আর কিছু না। খাদারানি ড্যামের আমি একটা সম্পূর্ণ উল্টো দিকে এসেছি। সাধারণত লোকজন ওই দিকে আছেন, ওই দিকে আমি আঙুল দেখাচ্ছি, ওই দিকে হচ্ছে আপনার একটা ক্যালভার্ট আছে, ওইখানে গাড়ি দাঁড়িয়ে আছে, লোকজন ওই দিকে আসেন। এইদিকে সাধারণত লোকজন একেবারে কম আসেন, কেউ নেই আর কি এদিকে, একমাত্র আমিই আছি। আর এইটা মনে হয় সম্ভবত, এটা মনে হয় দাদা, এটা শীতকালে কি এখানে পিকনিক হয় না দাদা এই দিকটায়? হ্যাঁ, এই দিকটা হচ্ছে লোকজন শীতকালে লোকজন পিকনিক করেন। দারুণ জায়গা। দারুণ জায়গা। ও মাই গড, কেউ এদিকে আসে না, আমি এসছি এদিকে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আমি তো বলবো পারলে আপনারা ওই দিকে না থেকে আপনারা এই দিকে চলে আসবেন, দারুণ ভিউ পাবেন এই খাদারানি ড্যামের। এদিকে দেখি লোকজন মাছ ধরছে। কি দাদা, মাছ পড়ছে?
বলছি মাছ পড়ছে? হ্যাঁ, বৃষ্টি হলো তো, ভাবছি ভালো বৃষ্টি হয়েছে। কিছু পড়েনি? ও আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি ড্যাম, ওয়াটারফল, ব্যারেজ এইগুলো বর্ষাকালে যে অপরূপ সৌন্দর্য থাকে সেটা কিন্তু বছরের অন্যান্য সময় এলে কিন্তু সেই সৌন্দর্যটা পাওয়া যায় না, সেটা উপভোগ করা যায় না। তাই আমি সবসময় বলবো এই সমস্ত জায়গায় যদি আপনার আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বর্ষাকালটাই হচ্ছে আপনাদের সেরা সময়। এই দাদার সঙ্গে আজকে আমি ঘুরছি, দারুণ লাগছে। দাদা আমাকে এই যেদিক দিয়ে আপনি নিয়ে এলেন, এই যে খাদারানি, সরি আপনার গাগড়াসিনি পাহাড় থেকে গাগড়াসিনি থেকে এই খাদারানি অবধি, এই রাস্তাটা সম্পূর্ণ একটা অজানা রাস্তা। আপনি না থাকলে আমি জীবনে আসতে পারতাম না, আপনি স্থানীয় বলে আমাকে নিয়ে এলেন। আমার নাম বাপি, ডাক নাম, ভালো নাম মনোজ। আচ্ছা, আমার মোবাইল নাম্বার 7407191456। আপনাদের টোটো আছে? যদি টোটো আছে, বাইক আছে। তাহলে এখন তাহলে বেলপাহাড়ি তো? হ্যাঁ। দারুণ জায়গা। ম্যাক্সিমাম লোকজন এসে এখান থেকে ঘুরে যাচ্ছেন, এই কালভার্ট থেকে। এই যে লোকজন এখানে এসে ফটোশ্যুট করে চলে যাচ্ছেন। আমি আবারও সাজেস্ট করছি আপনারা এই যে গাড়িগুলো আছে এখানে না থেকে আপনারা ওই দিকে, যেদিকে আমি ছিলাম ওই দিকটা চলে যাবেন, ওই পারটায় চলে যাবেন, ওই পাশ থেকে দারুণ ভিউ আসবে। আর এখানে আপনার চায়ের দোকান আছে, আর আপনার এখানে সুলভ শৌচালয় আছে দুদিকে, ডান দিকে বাম দিকে দুদিকে আপনার সুলভ শৌচালয় আছে। আপনাদের সঙ্গে একেবারে আমার বেলপাহাড়ি পৌঁছে দেখা হচ্ছে। এখন সময় 4:35, পৌঁছে গেছি বেলপাহাড়িতে। পেছনে বাসটা ঝাড়গ্রাম যাবে, এই বাসে আমি এখন ঝাড়গ্রাম ফিরে যাবো। যে দাদার সঙ্গে আমি বাইকে করে ঘুরলাম খাদারানি ড্যাম এবং আপনার গাগড়াসিনি পাহাড়, তো আমার সঙ্গে চুক্তি হয়েছিল 200 টাকা। ঠিক আছে, এখন বাসে উঠছি, আপনার সঙ্গে দেখা হচ্ছে ঝাড়গ্রাম পৌঁছে। এখন সময় 5:55, পৌঁছে গেছি ঝাড়গ্রামে। আমার প্ল্যান ছিল 6:14 জনশতাব্দীতে ফিরবো, কিন্তু দেখলাম জনশতাব্দী আজকে অনেক লেট শিডিউল হয়েছে মনে হচ্ছে। আর ইস্পাতটা দেখলাম যে ওটা লেটে চলছে, আর 6:05 দেখছি ঝাড়গ্রাম স্টেশনে ঢুকবে, অ্যাপ্লিকেশনে দেখছিলাম। তাই বাস থেকে নেমে তারপরে করে স্টেশনের দিকে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে, অনলাইন থেকে কেটে নিয়েছি, এখন রিজার্ভেশন করিনি, কারণ কোন ট্রেনে ফিরবো সেটা কোনো কনফার্ম ছিল না। সময় 5:58, পৌঁছে গেছি ঝাড়গ্রাম স্টেশনে। এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই যে 3 নম্বরে আসছে ইস্পাত। অ্যাকচুয়ালি কী হয়েছে, গতকাল ঝাড়গ্রাম স্টেশনে দৌড়ঝাঁপ করে ট্রেন ধরার ফলে তারপরে যখন খড়গপুর এসে পৌঁছাই তখন আর ব্লগ শেষ করার মতন আমার এনার্জি ছিল না। দেখুন, ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্যুরটা দুভাবে হয়ে থাকে। কেউ ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি ভ্রমণ করেন, আবার কেউ প্রথম দিন একেবারে বেলপাহাড়ি চলে যান, সেখানে নাইট স্টে করেন, বেলপাহাড়ি ঘোরেন, তারপরের দিন ঝাড়গ্রামের দর্শনীয় স্থানগুলো দেখে তারপরে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেন। আপনি নাইট স্টে ঝাড়গ্রামে করবেন না আপনি নাইট স্টে বেলপাহাড়িতে করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার সিদ্ধান্ত। তবে ঝাড়গ্রামে নাইট স্টে করা আর বেলপাহাড়িতে নাইট স্টে করা দুটো আলাদা ধরনের অভিজ্ঞতা। ঝাড়গ্রাম হচ্ছে একটি শহর এলাকা, আপনি যদি একটু বেলপাহাড়ির দিকে যান সেটা তারও প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেখানে আপনি হয়তো এমন জায়গায় হোমস্টে নিলেন, সেখানে হয়তো চারদিকটা হয়তো আপনার গাছগাছালি ঘেরা জায়গায় দূরে পাহাড় দেখতে পাবেন, দুটো সম্পূর্ণ আলাদা ধরনের অভিজ্ঞতা হবে। তবে আমি আবারও বলছি, বেলপাহাড়ি ঘোরার সবথেকে আদর্শ সময় হচ্ছে এই বর্ষাকাল। এই বর্ষাকালে প্রকৃতির এক অনন্য রূপ থাকে, যেটা বছরের অন্যান্য সময়গুলো আমরা দেখতে পাই না। যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই, আগামী দিনে ইচ্ছে আছে ঢাঙ্গি কুসুম যাব এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করব। যে কোনো ভিডিও বানানোর পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক চিন্তাভাবনা থাকে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের পরিচিতদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।